নোংর কবিতাটা একটা ডবল মিনিং কবিতা। মানে আমরা পড়ব কবিতার মানে এক, কিন্তু এই কবিতার ভেতরে লুকিয়ে আছে গভীর এক সত্য। সাহিত্যের ভাষায় একে বলা হয় রূপক কবিতা, মানে যেখানে দুটো মিনিং লুকিয়ে থাকে। আজকের এই ক্লাসটা করবার পর নোংর কবিতা বুঝতে, এমনকি অন্যকে বোঝাতে তোমার আর কোনো সমস্যা হবে না। কবি অজিত দত্তের লেখা কবিতা নোংর। নোংর জিনিসটা কি? তোমরা দেখেছো গ্রাম বাংলাতে গরু বা ছাগল বাঁধার জন্য আমরা দড়ির সঙ্গে একটা খুঁটি থাকে, সেই খুঁটিটা মাটিতে পুঁতে দেওয়া হয়। ঠিক একই রকম ভাবে নৌকো যাতে নদীর মধ্যে চলে না যায়, সেই নৌকোকে আটকানোর জন্য, যেমন সাইকেল বাইক আটকানোর জন্য অনেক ক্ষেত্রে স্ট্যান্ড থাকে, সাইকেলে তোমরা স্ট্যান্ড ফেলে দাও, তেমন নৌকোকে আটকানোর জন্য থাকে নোঙর। নোঙর জিনিসটা হলো এরকম একটা লোহার কাঁটা, সেটা দড়ি দিয়ে বাঁধা থাকে আর কি নৌকো বা জলযানের সঙ্গে। সেটা এরম ভাবে ফেলে দেওয়া হয়, মাটিতে আটকে যায়। যেমন ভাবে মাটির মধ্যে খুঁটো বা খুঁটি যেটা দিয়ে আর কি আমরা গরু ছাগল আটকাই, সেটা পুঁতে দেওয়া হয়। এই কাঁটাটা তেমন মাটির মধ্যে ঢুকে যায়, নৌকোটা আটকে থাকে। তাহলে নোঙর বিষয়টা তোমরা বুঝতে পারলে। এইবার একটা মজার বিষয় আমি তোমাদের বলি আজকে পড়ানো শুরুর আগে। আচ্ছা, তোমার বাবা মা, তাদের কাছে নিশ্চয়ই অর্থ আছে। তারা চাইলেই তো 10-12 দিন একটু ঘুরে আসতে পারেন, তোমাদের বাড়ি দেখে তারা ঘুরে আসতে পারেন। তারা ধরো কেউ পাহাড় ভালোবাসেন, তিনি পাহাড়ে যেতে পারেন। কেউ ধরো সমুদ্র ভালোবাসেন, তিনি সমুদ্র দেখতে যেতে পারেন। কিন্তু যান না কেন? তোমার মাকে নিশ্চয়ই বা বাবাকে নিশ্চয়ই আত্মীয়রা বলে আমাদের বাড়িতে যাস। তখন ওনারা কি বলেন? সংসার সামলে দাদা যাওয়ার সময় পাই না। আসলে আমরা প্রত্যেকেই, তুমি হয়তো ব্যাপারটা বুঝতে পারবে না, কিন্তু যারা বড় তারা প্রত্যেকেই সংসারের বন্ধনে আবদ্ধ। চাইলেই যে কোনো জায়গায় আমরা চলে যেতে পারি না। এই যে যে সংসারের বন্ধন, এটাকেই কবি অজিত দত্ত আজকের কবিতাতে নোঙরের সঙ্গে তুলনা করেছেন। যে আমরা চাইলেই আমার যেখানে ইচ্ছে আমি চলে যেতে পারছি না, কারণ সংসার নামক নোঙরে আমাদের জীবন তরী অর্থাৎ জীবনের নৌকো বাধা পড়ে গেছে। এই কথাটাই আজকের কবিতাতে আমরা শুনতে পাবো। আজকের কবিতার কথক, মানে যিনি বক্তব্য রাখবেন, তিনি একজন বাণিজ্য তরীর নাবিক, অর্থাৎ যিনি ব্যবসা বাণিজ্যের মাল নৌকোতে বোঝাই করে দূর দেশে যেতে চান, কিন্তু তিনি যেতে পারছেন না। তিনি অনেক দাঁড় টানছেন, বৈঠা টানছেন, কিন্তু সব মিছে, মানে ফেক, কোনো কাজই হচ্ছে না। কারণ তার নৌকোটা তো নোঙর দিয়ে আটকানো। আমরা কবিতাটা পড়বো, তার আগে তুমি আমাকে বলো তুমি কেমন আছো, কোন জেলা থেকে তুমি আমাদের ভিডিও দেখছো। আগে তোমাদের জন্য আমি আরো 3টে ক্লাস করিয়েছি, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, ইলিয়াস আর ধীবর বৃত্তান্ত। সেই 3টে তোমাদের কেমন লেগেছে, কতটা রেডি হয়েছে আমাকে লিখে জানিও। তোমরা সম্রাট এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু ভুলো না। আগামীতে তোমাদের জন্য আরো ক্লাস, এমনকি সাজেশন আসবে। আমরা তো ফার্স্ট সামেটিভের সিলেবাস প্রায় কমপ্লিট করে ফেলছি। এরপর তোমাদের একটু ভাব সম্প্রসারণ বোঝাতে হবে, অনেক ক্লাস আসবে। তাহলে প্রত্যেকে সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলের সঙ্গে থেকো। আজ আমরা পড়ব কবি অজিত দত্তের কবিতা নোঙর। শুরুতেই মূল কাব্যগ্রন্থের নামটা আমি লিখে দিচ্ছি। সাদা মেঘ, কালো পাহাড়। তুমি বলতে পারো স্যার সব ঠিক আছে, আপনি সাদা বানানটা ভুল লিখেছেন। সাদাতে তো দন্তস্ব স হয়। আসলে কবি তার কাব্যগ্রন্থের নামে তালিবস্য ব্যবহার করেছেন। তাই আমরা যখন মূল কাব্যগ্রন্থের নাম লিখব, কবি যে শব্দটা ব্যবহার করেছেন সেটাই লিখতে হবে। তুমি দন্তস্ব স ব্যবহার করে লিখতেই পারো, দন্তস্ব একার দয়কার সাদা মেঘ, অসুবিধে নেই। তবে কবি যেটা ব্যবহার করেছেন এটা লেখাটাই ভালো। এইবার আমরা একটু ছবিটা দেখি। ছবিতে এই যে যে লোহার একটা কাঁটা দেখছো, এটাকেই বলা হয় নোঙর, ইংরেজিতে বলা হয় অ্যাঙ্কার। কবিতার নাম যেহেতু নোঙর, আমাদেরও জানতে হবে নোঙর কথার মানে কি। নৌকা বা যে কোনো জলযানকে, মানে যেগুলো জলে চলাচল করে, সেগুলোকে আটকানোর জন্য লোহার কাঁটা বিশেষ, এক ধরনের লোহা দিয়ে তৈরি কাঁটা, এই যে লোহার কাঁটার মতন ছবিতে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে নোঙর। পাড়ি দিতে দূর সিন্ধু পারে,
কোথায় পাড়ি দিতে চাইছেন কবি বা কথক? দূর সমুদ্র পারে। সিন্ধু পারে মানে সমুদ্র পারে। নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে। তট মানে পাড়, নদীর পাড়ের কিনারে, পাড়ের কাছে পড়ে গেছে নোঙর। সারা রাত মিছে দাঁড় টানি, মিছে দাঁড় টানি। তুমি যদি তোমার সাইকেল বা বাইকে তালা চাবি দিয়ে রাখো, সারা রাত তুমি প্যাডেল করার চেষ্টা করো, ওই সাইকেল বা বাইকটা তো এগোবে না। বা বাইক নিয়ে তুমি যদি স্টার্ট দেওয়ার চেষ্টা করো, এগোবে না। ঠিক তেমন নৌকোকে যদি নোঙর দিয়ে আমরা আটকে রাখি, সারা রাত আমি দাঁড় টেনে গেলাম, দাঁড় টানা মানে বৈঠা। আর তোমরা দেখেছো নৌকোয় মাঝি বৈঠা দিয়ে নৌকো ঠেলে, তো সেই বৈঠা যদি আমি ঠেলে যাই, নৌকো তো এগোবে না। দাঁড় টানাটা বা বৈঠে ফেলাটা আমাদের মিছেই হবে, ফেকই হবে, মিথ্যে মিথ্যে হবে, মানে বিনা কারণে বৈঠা বওয়া হবে। জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে। তোমরা জানো জোয়ারের সময় ঢেউ ফুলে ফুলে ওঠে। এ তরিতে, তরি মানে নৌকোতে, এ তরিতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে। যখন জোয়ার আসে, জোয়ারের ঢেউ যেন নদীতে মাথা ঠুকে, মানে মাথা দিয়ে গুঁতো দেওয়ার মতন ধাক্কা দিয়ে সমুদ্রের দিকে চলে যায়। তারপর ভাটার শোষণ, তারপর ভাটার সময় জল আবার শুষে নেয়। স্রোতের প্রবল প্রাণ, এতক্ষণ স্রোতের মধ্যে যে প্রাণ ছিল, উন্মাদনা ছিল, স্রোতের মধ্যে একটা উত্তালতা ছিল, সেটা করে আহরণ, মানে সংগ্রহ করে নেয়, টেনে নেয়, মানে আর জলে স্রোত থাকে না। জোয়ার ভাটায় বাঁধা এ তটের কাছে আমার বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে। কবি বলছেন এই জোয়ার ভাটায় ঘেরা এই নদীর পাড়ে আমার বাণিজ্য তরী। বাণিজ্য তরী মানে যে তরীতে, যে নৌকোতে ব্যবসা বাণিজ্যের মালপত্র আছে, যেগুলো আমি বিক্রি করব, বাণিজ্যিক পসরা যেগুলো আমি বেচতে নিয়ে যাচ্ছি, আমার সেই বাণিজ্যের জিনিসপত্র যাতে বোঝাই করা আছে, সেই তরীটি বাধা পড়ে আছে, আটকা পড়ে আছে। এখানে কবি কি বোঝাতে চাইলেন? যখন জোয়ার আসছে, জোয়ারের ঢেউ এই নৌকোকে এক ধাক্কা মারছে, কিন্তু নৌকো সরছে না। তারপর যখন ভাটা আসছে, জল টেনে নিচ্ছে, তখনও এই নৌকো এগোচ্ছে না। জোয়ার ভাটায় বাঁধা তটের কাছে নৌকোটা বাধাই পড়ে রয়েছে। কেন? কারণ এটাকে নোঙর দিয়ে অলরেডি আটকানো হয়ে গেছে। যতই না দাঁড় টানি, কবি বলছেন আমি যতই বইঠা বই, যতই দাঁড় টানি, যতই মাস্তুলে বাঁধি পাল। মাস্তুল কি? মাস্তুল হচ্ছে, আমি ছবিতে দেখাই, এই যে মাস্তুল কি, এই যে একটা কাঠি দেখতে পাচ্ছ সোজা, এইটা হচ্ছে মাস্তুল। আর পাল কোনগুলো? এই কাপড়গুলো হচ্ছে পাল। নৌকোতে আমরা পাল খাটানো দেখি, অর্থাৎ পাল টাঙানো দেখি। ব্যাপারটা তোমাদের একটু বুঝিয়ে বলি। পাল হলো যে নৌকোতে কাপড় বাঁধা হয়। কেন? ওই কাপড়ে হাওয়া লাগলে, পালে হাওয়া লাগলে নৌকোটা তাড়াতাড়ি সরে যায়, তাড়াতাড়ি চলে, আরো দ্রুত গতিতে এগোয়। আর এই কাপড়টা বাঁধা হয় যে লাঠিতে, যে কাঠের দণ্ডে, তাকে বলা হয় মাস্তুল। তাই কবি এখানে বলছেন যতই মাস্তুলে বাঁধি পাল। মাস্তুল মানে কাঠের দণ্ড বিশেষ, যেখানে পাল টানানো বা খাটানো হয়। নোঙরে কাছি বাঁধা তবু এ নৌকো চিরকাল। কাছি মানে মোটা দড়ি। আমি যতই এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বৈঠা টানি, পাল খাটাই, কিছুতেই কিছু হবে না। কারণ নোঙরের সঙ্গে কাছি দিয়ে, নোঙরের সঙ্গে মোটা দড়ি দিয়ে এ নৌকোটা বাঁধা। নিস্তব্ধ মুহূর্তগুলো সাগর গর্জনে ওঠে কেঁপে। চারিদিক যখন শুনশান নিস্তব্ধ, তখন শোনা যায় শুধু সমুদ্রের গর্জন। নিস্তব্ধ মুহূর্তগুলো যেন মানে সাগরের গর্জনে কেঁপে ওঠে। স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দাঁড়ের নিক্ষেপে। বিদ্রুপ মানে হচ্ছে উপহাস, টিটকেরি কাটা, কাউকে আমরা ব্যঙ্গ করছি, এটাকে বলা হয় উপহাস করা বা বিদ্রুপ করা। এখানে কবি একটু কাব্যিকভাবে বলছে আমি যতবার বইটা ঠেলে নৌকোটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি, ততবার স্রোত এসে আমায় বিদ্রুপ করে যায়, টিটকেরি কেটে যায় যে তুই এগোতে পারবি না, কারণ নৌকোটা তো অলরেডি নোঙর দিয়ে বাঁধা। যতই তারার দিকে চেয়ে করি দিকের নিশানা। যখন আগেকার দিনে এইসব মোবাইল বা কিছু ছিল না, মাঝ সমুদ্রের মাঝিরা চলে যেত, তারা আর খুঁজে পেত না যে কোন দিকে আমার বাড়ি, চারিদিক একই রকম মনে হতো।
তখন তারা আকাশের তারা দেখতো, শুকতারা, যে ওই দিকে তারা আছে, তার মানে ওটা ওই দিক, আমরা যাব এই দিকে। তো বলছে আমি তারার দিকে তাকিয়ে যতই দিকের নিশানা করি ততই বিরামহীন এই দাঁড় টানা, বিরামহীন মানে না থেমে, না বিশ্রাম নিয়ে এক টানা আমি দাঁড় টেনে যাই। তরি ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে সপ্ত সিন্ধু পারে, অর্থাৎ কবির তরিতে কি ভরা ছিল? পণ্য, ব্যবসার জিনিসপত্র। সেটা নিয়ে তিনি কোথায় যেতে চান? সপ্ত সিন্ধু পারে, 7 সমুদ্র পারে। নোঙর কখন জানি পড়ে গেছে তটের কিনারে, কিন্তু আমি বুঝতেই পারিনি নোঙরটা কখন তটের কিনারে, অর্থাৎ নোঙরটা কখন নদীর পাড়ে পড়ে গেছে, আমি সেটা বুঝতে পারিনি। সারা রাত তবু দাঁড় টানি, হচ্ছে না, এ সত্ত্বেও, এই কারণেই তবু শব্দটা ব্যবহার হচ্ছে, যে নৌকো একটু এগোচ্ছে না, তবুও আমি দাঁড় টানি, তবু দাঁড় টানি। এখান থেকে কি কি শর্ট কোয়েশ্চেন আসতে পারে আমি তোমাদের একটু বুঝিয়ে বলি। নোঙর কোথায় পড়ে গিয়েছে? সারা রাত মিছে দাঁড় টানি, 3 নম্বরের প্রশ্ন দিয়ে বললো দাঁড় টানাকে মিছে কেন বলা হয়েছে। ফুলে ফুলে ওঠে, কি ফুলে ফুলে ওঠে? জোয়ারের ঢেউগুলো। এ তরিতে মাথা ঠুকে, কারা মাথা ঠোকে? জোয়ারের ঢেউ। তারা কোন দিকে যায়? সমুদ্রের দিকে ছোটে। স্রোতের প্রবল প্রাণ কে আহরণ করে? বা উল্টে দিতে পারে, ভাটার শোষণ কি করে? একই উত্তর। কবির তরিটি কোন ধরনের ছিল? বাণিজ্য তরি ছিল। তোমাকে বললো নোঙর কবিতায় নৌকো সংক্রান্ত 4টি দ্রব্যের নাম লেখো, তাহলে দাঁড় লিখতে পারো, মাস্তুল লিখতে পারো, পাল লিখতে পারো, নোঙর লিখতে পারো, কাছি লিখতে পারো। এই প্রত্যেকটা কথার মানে, নোঙর মানে কি, তারপরে কাছি মানে কি, তারপর পাল মানে কি, মাস্তুল মানে কি, এগুলো খুব ভালো করে পড়ে নেবে। কোথায় পাল বাঁধা হয়, আর মাস্তুলের মানে কিন্তু অনেক স্কুলে দেয়, নোঙরের মানে অনেক স্কুলে দেয়। আর একটা প্রশ্ন দেয় যে এই কবিতায় নোঙর ও নৌকো কিসের প্রতীক? নোঙর হলো বন্ধন বা স্থিতির প্রতীক, আর নৌকো হলো গতির প্রতীক। এটা তোমরা লিখে নেবে। নিস্তব্ধ মুহূর্তগুলো কিসে কেঁপে ওঠে? সাগর গর্জনে। কবি কখন স্রোতের বিদ্রুপ শোনেন? প্রতিবাদ দাঁড়ের নিক্ষেপে। কবি কোন দিকে তাকিয়ে দিকের নিশানা করেন? কবি তারার দিকে তাকিয়ে দিকের নিশানা করেন। কবির তরি ভরা কি রয়েছে? পণ্য, মানে ব্যবসার পসরা, ব্যবসা করবার জন্য যা আমরা বেচতে নিয়ে যাই সেগুলো। আর দিতে পারে সারা রাত তবু দাঁড় টানি, এই কথাটির তাৎপর্য লেখো, এটাও তোমাকে দেওয়া হতে পারে। আর কবিতার মূল কাব্যগ্রন্থের নাম, এটাও দেওয়া হতে পারে। এই কবিতার দ্বারা কবি কি বোঝাতে চাইলেন? কবি বোঝাতে চাইলেন তার তরি ভরা, তার জীবন তরি ভরা রয়েছে তার সাহিত্য শিল্পের পসরা। বাণিজ্য তরিতে ব্যবসার মালপত্র ভরা মানে তার জীবন তরিতে রয়েছে তার সৃষ্টি করা সাহিত্যের পসরা। তিনি চান তার গল্প, কবিতা বা তার যে সাহিত্য পসরা সেটাকে দেশ বিদেশে ছড়িয়ে দিতে, কিন্তু তিনি পারেন না, কারণ কবি সংসার নামক নোঙরে আটকে পড়েছেন। কবি সংসারের বন্ধন ছেড়ে, মায়ার বন্ধন ছেড়ে নিজের কবিতা বা নিজের শিল্প সাহিত্যের পসরা নিয়ে দূর দেশে যেতে পারেন না। তিনি চেষ্টা করেন, কিন্তু তার সমস্ত চেষ্টাই ব্যর্থতায় পর্যবসিত হয়, অর্থাৎ ব্যর্থ হয়ে যায়। তিনি মায়ার বন্ধনে জড়িয়ে পড়েছেন বলে এই বন্ধন ছেড়ে তিনি বেরোতে পারেন না। তবু এই সত্ত্বেও তিনি দাঁড় টেনে চলেন। এটাই কবিতার মূল ভাববস্তু। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারলে। কেমন লাগলো আজকের আলোচনা আমাকে লিখে জানিও। আর সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ক্লাসে। আজকের ভিডিওটি দেখবার জন্য, আজকের ক্লাসটি করবার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ।